অন্বেষা দেবী তার স্বামী অখিলেশ বাবু, ছেলে প্রীতম এবং বৌমা পল্লবীকে নিয়ে এক গ্রামে বাস করে। আসলে তারা ছিল ভীষণ দরিদ্র। অখিলেশ ফ্যাক্টরিতে কাজ করে যা টাকা উপার্জন করে তাই দিয়ে তাদের টেনে টুনে কোনো রকমের সংসার চলে। এছাড়া বাড়তি কোনো খরচ তারা কিছুই করতে পারে না। এভাবেই তাদের সবার দিন কাটে। আর দেখতে দেখতে শীতকাল চলে আসে। কি গো শুনছো? বলছি তুমি তো টাকা জমিয়ে রেখেছিলে তাই না? সেই টাকাগুলো দিয়ে এখন কিন্তু কম্বল সোয়েটার কিনতে হবে। না গো, আমার তো কোনো জমানো টাকা নেই, সবই তো আস্তে আস্তে শেষ হয়ে গেল। এখন আবার আমি কোথায় থেকে জমানো টাকা বের করবো বলো তো? আর তাছাড়া আমার কি এখনো বয়স আছে সোয়েটার কিনতে যাওয়ার? ওসব তোমার ছেলেরাই নিয়ে এসে দেবে তাই না? হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছো। প্রীতম, বৌমা, তোমরা দুজনে মিলে গিয়ে কম্বল সোয়েটার কিনে নিয়ে এসো, তাহলে আমাদের আর ঠান্ডার মধ্যে কাঁপতে হবে না। আমাদের বাড়িতে তো ভালো কোনো কম্বল নেই, আর এখন তো প্রচন্ড শীত পড়ছে, তাই ভালো কম্বল না থাকলে ঠান্ডায় একেবারে জমে আমরা কুলফি হয়ে যাব। হ্যাঁ মা, আপনি ঠিকই বলেছেন। আমিও ভাবছিলাম আমার জন্য নতুন সোয়েটার, চাদর, টুপি ইত্যাদি কিনতে হবে। প্রীতম, চলো, আজকে তো তোমার কাজের ছুটি আছে, আজকে তাহলে আমরা কেনাকাটা করে নিয়ে আসি। নিজের পরিবারের মুখে এমন কথা শুনি প্রীতম কিছুই বলতে পারে না, কারণ প্রীতমের কাছে এই মুহূর্তে শপিং করার মতো কোনো টাকা থাকে না। তবুও সে বাধ্য হয়ে পল্লবীকে শপিং করতে নিয়ে যায়। আর পল্লবী একটা দোকান থেকে দামি দামি চাদর, সোয়েটার, টুপি ইত্যাদি কেনে, যার ফলে অনেক টাকা বিল হয়ে দাঁড়ায়। এমন সময় প্রীতম বলে, পল্লবী, তুমি সব কি করছো? এত দামি দামি চাদর সোয়েটার নিচ্ছ কেন? এই তো কিছুদিন পরে আবার শীতকাল চলে আসবে, আর এগুলো তো সেই তুলেই রাখতে হবে তাই না? তাহলে এত দামি দামি কেন নিচ্ছ? কম দামি নাও না। তুমি তো সবই বোঝো, বলো। আমার কাছে তো এখন অত টাকা নেই। হ্যাঁ, সে তো আমি জানি। সব সময় তোমার এটাই তো বলার থাকে। আমি যখনই কিছু কেনাকাটা করার জন্য তোমাকে বলি, তখনই তুমি আমাকে টাকা নেই বলে অবহেলা করো। আর এখন তো দোকানের জিনিসপত্রগুলো পছন্দ করা হয়েই গেছে, এখন শুধু তোমার টাকা দেওয়ার অপেক্ষা। আর তুমি এই সময় বলছো তোমার কাছে টাকা নেই? পল্লবীর কথা শুনে প্রীতম একেবারে চুপ করে থাকে, কারণ প্রীতমের কিছু বলার থাকে না। তাই বাধ্য হয়ে প্রীতম ধার বাকিতে সেই জিনিসগুলো তার বউকে কিনে দেয়। আর এভাবে পল্লবী তার পরিবারের জন্য শীতের পোশাক আশাক কিনে বাড়িতে চলে আসে। আর যা দেখে তার শাশুড়ি মেয়ে এবং শ্বশুর মশাই দুজনেই খুবই খুশি হয়। বৌমা, এই চাদরটা কিন্তু খুব সুন্দর, এটা আমার খুব পছন্দ হয়েছে। আর কম্বলটাও দারুণ হয়েছে। এবার তাহলে ঠান্ডার মধ্যে আমাদেরকে আর কাঁপতে কাঁপতে ঘুমাতে হবে না। এখন এই কম্বলের মধ্যে আমরা আরাম করে ঘুমাতে পারবো। এভাবেই দেখতে দেখতে আরো কিছুদিন কাটে। আর একদিন সকালবেলা পল্লবী প্রীতমকে বলে, কি গো শুনছো? বাড়িতে চাল, ডাল, আলু সবই ফুরিয়ে এসেছে। তুমি আমাকে কিছু টাকা দাও তো। তা না হলে বাজার থেকে তুমি প্রয়োজনীয় জিনিসগুলো কিনে নিয়ে এসে দাও, তাহলে কিন্তু আজকে আমি রান্না বান্না করতে পারবো। সে কি বলছো? এই তো কিছুদিন আগেই সবকিছু নিয়ে এসে দিলাম, আবার এত তাড়াতাড়ি সবকিছু ফুরিয়ে গেল? রেশনপত্রের যে দাম বেড়েছে, একবার কিনলে তো দুবার যেতে ইচ্ছা করে না। ঠিক আছে, তোমরা সবাই তাহলে না খেয়ে দিন কাটাবি, কারণ এখন বাড়িতে রান্না করার মতো কিছুই নেই। আর তুমি যদি আমাকে টাকা দিয়ে না যাও, তাহলে আমি তো কিছু কেনাকাটাও করতে পারবো না। কিন্তু পল্লবী, আমার কাছে তো এখন অত টাকা নেই। তুমি বরং রেশনের দোকান থেকে ওগুলো সব ধারেই নিয়ে চলে এসো, তারপর না হয় আমি তোমাকে পরে টাকা দিয়ে দেবো। প্রীতমের কথা শেষ হতে না হতেই তাদের দরজায় ঠকঠক করে আওয়াজ হতে শুরু করে। এখন আবার কে আসলো? বাড়িতে একই কোনো খাবার নেই, তার উপর এখন শীতকাল। এই ঠান্ডার মধ্যে কোনো কাজ করতে ইচ্ছে করে না। মনে হচ্ছে হঠাৎ আমাদের বাড়িতে কোনো অতিথি এসেছে। প্রীতম, যাও গিয়ে দরজাটা খুলে দেখো তো। একেই তোমার কাছে টাকা পয়সা একেবারে ফুরিয়ে গেছে, তার উপর আবার অতিথি। যাও পল্লবী, তুমি গিয়ে দেখো কে এসেছে, তা না হলে আবার দরজা ঠুকে ঠুকে একেবারে ভেঙেই ফেলবে হয়তো। প্রীতমের কথা শুনে পল্লবী দরজা খোলে, আর সে তখন দেখে যে তার শাশুড়ি মায়ের ছোট বোন এবং তার দুই ছেলে মেয়ে সেখানে দাঁড়িয়ে আছে। আরে মাসিমা, আপনি কেমন আছেন? আসুন আসুন, ভেতরে আসুন। বৌমা, তোমরা কি কেউ কানে শুনতে পাও না? আমি কখন থেকে দরজায় ঠকঠক করেই যাচ্ছি, কিন্তু তুমি এতক্ষণ কোথায় ছিলে? আর আমার দিদিটাই বা কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আরে মাসিমা, আপনি আগে ভেতরে চলুন, তারপর তো আপনার দিদিকে দেখতে পাবেন। এভাবে বাড়ির বাইরে দাঁড়িয়ে থাকলে তো আপনি আপনার দিদিকে দেখতে পাবেন না, কারণ আপনার দিদি মানে আমার শাশুড়ি মা এখন ঘরে শুয়ে আছে। এই শুনে মাসিমা এবং তার দুই ছেলে মেয়ে বাড়ির মধ্যে আসে, আর তারা তখনই সবাই মিলে অন্বেষা দেবীর ঘরে চলে যায়। এই ছোট, তুই হঠাৎ করে আমার বাড়িতে চলে এলি কেন রে? তোর অত সুন্দর বাড়ি, বড় বড় সুন্দর সুন্দর কম্বল ছেড়ে তুই আমার এই গরিব খানাতে কি করতে এলি? দেখতেই তো পাচ্ছিস আমার কাছে এই একটাই কম্বল, আর এই কম্বলেই আমরা চারজনই ঘুমাই। কিন্তু এখন আবার তোরাও এসে গেছিস। মনে হচ্ছে এখন আমার ছেলে বৌমাকে আর স্বামীকে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে ঘুমাতে হবে।
দিদি, তার মানে আমি তোমার বাড়িতে হঠাৎ করে এসেছি বলে তুমি আমাকে এভাবে কথা শোনাবে? আগে জানলে আমি কখনোই এখানে আসতাম না। আমি তো ভাবলাম তুমি আমাকে অনেক দিন হলো দেখোনি, তাই আমাকে দেখে তুমি খুশি হবে, কিন্তু এখানে এসে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেলাম। আমি তো ভাবতেই পারছি না তুমি আমাকে এরকম ভাবে অপমান করবে। আরে মা, মাসিমার কথা ছাড়ো তো। মাসিমা সবসময় তোমার সঙ্গে এরকমই মজা করে। আমরা কিন্তু তোমাকে দেখার জন্য একেবারে পাগল হয়ে যাচ্ছিলাম। কতদিন হলো তোমার সঙ্গে দেখা হয়নি, তাই আমাদের পরীক্ষা শেষ হতেই তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। এই শীতের মধ্যে তো কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছে করে বলো। কিন্তু তোরা এখন কোথায় থাকবি? তোরা তো সবই বুঝতে পারছিস, আমাদের এই একটাই কম্বল, আর এটাই আমরা অনেক কষ্ট করে কিনেছি। এখন যদি এই কম্বলটা তোদেরকে দিই তাহলে আমরা কি গায়ে দেব? এভাবে অন্বেষা দেবীর কথা শুনে তার ছোট বোন এবং বোনের ছেলে মেয়েদের খুবই খারাপ লাগে, যার ফলে তারা তখনই বাড়িতে ফিরে যাওয়ার কথা বলে। ঠিক আছে দিদি, তোমার যখন এতই অসুবিধা হচ্ছে তাহলে আমি আমার 2 ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি। আমি তো ভেবেছিলাম তুমি আমাদেরকে দেখে খুবই খুশি হবে, তাই জন্যই তো হঠাৎ করে এখানে চলে এলাম, কিন্তু এখানে এসে তোমার কথা শুনে খুব খারাপ লাগলো। আরে না না, তুই দয়া করে আমাকে ভুল বুঝিস না। দেখ, আসলে তোদের মতো আমাদের বড় বাড়ি নেই, আর নাইবা আমাদের বাড়িতে অনেকগুলো কম্বল আছে। সবই তো জানিস আমার ছেলে কেমন রোজগার করে। প্রীতম একটা ফ্যাক্টরিতে কাজ করে খুব কম টাকা পায়, আর সেই টাকা দিয়েই আমাদের কোনো মতে সংসার চলে। ঠিক আছে ছাড়, তোরা যখন এসেই পড়েছিস তাহলে এখানে কিছুদিন থেকে তারপর যাস। অন্বেষা দেবীর কথা শুনে তার ছোট বোন খুবই খুশি হয়। এমন কথা শুনে পল্লবী দেবী এবং তার 2 ছেলে মেয়ে খুবই খুশি হয়। তাই এভাবেই দেখতে দেখতে কিছুক্ষণ কাটে। অন্যদিকে পল্লবী কোন রকমের টাকা ধার করে কিছু রেশনপত্র কিনে বাড়িতে নিয়ে আসে। প্রীতম, মাসিমারা এসেছে বলে মাছ মাংস কিনতে কিনতে আমাদের সব টাকা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন তো আবার রেশনপত্র কিনতে হবে, কারণ যা আছে সবই কিন্তু শেষ হয়ে আসছে। বাড়িতে চাল ডাল বলতে কিছুই নেই। কি, কালকেই তো আমি তোমাকে 500 টাকা দিলাম, তুমি এত তাড়াতাড়ি খরচা করে ফেললে? আমি জানি নিশ্চয়ই তুমি তোমার জন্য কিছু মেকআপ প্রোডাক্ট কিনেছো, তাই তো? প্রীতম, একদম কিন্তু আজে বাজে কথা বলবে না। এদিকে তোমার মাসি ওনার 2 ছেলে মেয়ে একদম জ্বালিয়ে মারছে আমাকে। কেউ বলছে ম্যাগি বানিয়ে দাও, আবার কেউ বলছে পাস্তা বানিয়ে দাও। একবার ভাবো তো এই জিনিসগুলো আমি কিভাবে কিনছি। আমাকে তো মুদিখানার দোকান থেকে ধার করতে হচ্ছে। পল্লবীর কথা শুনে প্রীতমের ভীষণই খারাপ লাগে, কিন্তু প্রীতমের যেহেতু কিছু করার থাকে না, তাই সেও মুদিখানার দোকানে ধার করে বেশ কিছু রেশনপত্র কিনে নিয়ে আসে। এভাবে পল্লবী তার বাড়িতে আসা হঠাৎ অতিথিদের খাওয়ানোর ব্যবস্থা করতে থাকে। আসলে পল্লবী দেবী এবং তার 2 ছেলে মেয়ে প্রচন্ড পরিমাণে অলস ছিল, আর তারা শীতের মধ্যে কোনো রকম ভাবে কম্বল ছেড়ে বাইরে বেরোতো না, আর সেই জন্য শীতকালে তারা বেশিরভাগ সময় আত্মীয় স্বজনদের বাড়িতে গিয়ে কাটায়। এভাবেই দেখতে দেখতে 2-1 দিন কাটে। আর একদিন রাত্রিবেলা, বৌদি বলছিলাম যে তুমি কি এখন ফ্রি আছো? যদি ফ্রি থাকো তাহলে আমার জন্য চা আর পকোড়া বানিয়ে নিয়ে এসে দেবে গো, কারণ আমরা সবাই চা পকোড়া খেতে খুব ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা পকোড়া বানিয়ে নিয়ে আসছি। এই বলে পল্লবী সেখান থেকে চলে যায়। আসলে পল্লবীও ভীষণ বিরক্তিকর পরিস্থিতির মধ্যে দিয়ে দিন কাটাচ্ছিল, কারণ তাদের হাতে এই মুহূর্তে টাকা পয়সা বলতে কিছুই নেই। আর তার উপর হঠাৎ আসা অতিথিদের আপ্যায়ন করতে গিয়ে তারা সবাই প্রচন্ড পরিমাণে সমস্যায় পড়ে। আর যেহেতু পল্লবী দেবী এবং তার ছেলে মেয়ে একের পর এক খাবারের বায়না করতে থাকে, তাই পল্লবী বাধ্য হয়ে তাদেরকে খাবার তৈরি করে দেয়। এবার আমাকে চা পকোড়া বানিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু আমি এখন চিকেন পকোড়া বানাবো কিভাবে? বাড়িতে তো চিকেন বলতে কিছুই নেই। যা চিকেন নিয়ে এসেছিলাম সবই ওই পেটুকগুলো খেয়ে শেষ করে ফেললো। জানি না বাবা একেবারে এত চিকেন কিভাবে খেলো। এখন যদি আমি আলুর পকোড়া বানিয়ে নিয়ে যাই তাহলে আবার আমাকে উল্টোপাল্টা কথা বলবে, কিন্তু বাড়িতে এখন চিকেনও নেই। যাই হোক, আমি বরং আলু পকোড়া আর পেঁয়াজের পকোড়া বানিয়ে নিয়ে যাই, এছাড়া তো আর কোনো উপায় নেই। এমনই ভাবনা চিন্তা করে পল্লবী বাড়ির অতিথিদের জন্য আলুর পকোড়া এবং পেঁয়াজের পকোড়া বানিয়ে নিয়ে যায়। বৌদি, তুমি এটা কিসের পকোড়া বানিয়ে নিয়ে এসেছো? আমি তো ভাবলাম পকোড়ার কথা শুনলেই তুমি হয়তো ভেবে নেবে আমরা চিকেন পকোড়ার কথা বলেছি, তাই আমি তোমাকে এক্সট্রা করে চিকেনের কথা বলিনি। আর তুমি এখন আমাদের জন্য আলু আর পেঁয়াজের পকোড়া বানিয়ে নিয়ে এসেছো? আমরা এসব পকোড়া খাই না, আমরা শুধুমাত্র চিকেনের পকোড়া খাই। কিন্তু বাড়িতে তো চিকেন বলতে কিছুই নেই পূজা, তাই তোমাদের জন্য তাড়াতাড়ি করে আমি আলু আর পেঁয়াজের পকোড়া বানিয়ে নিয়ে এলাম। আমার মনে হচ্ছে এই পকোড়াগুলো খুব টেস্টি হয়েছে, তোমরা কিন্তু একবার খেয়ে দেখতে পারো। কি? না না, আমি এসব পকোড়া কিছুতেই খাবো না। মনে হচ্ছে আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। মা,
তুমি চলো এখান থেকে, আমরা আর এখানে থাকতে চাই না। তুমি দেখতে পাচ্ছ এই গরিব ভিখারি বাড়িতে এসে আমাদের ঠিকমতো খাওয়া হচ্ছে না, বরং আমরা নিজেদের বাড়িতে যখন যেটা ইচ্ছা হয় সেটা খেতে পারি, আর এরকম আত্মীয়র বাড়িতে এসে আমাদেরকে না খেয়ে থাকতে হচ্ছে। এতদিন ধরে আমি তোমাদেরকে মাছ মাংস সবই খাইয়েছি, তবুও তোমরা আমাদেরকে গরিব ভিখারি বলে অপমান করছো। আর তাছাড়া তোমরা তো হঠাৎ করে চলে এসেছো, আসার আগে তোমরা একটা ফোন পর্যন্ত করনি। আর এখন আমাদের সংসারে খুবই অভাব অনটন, তারপরও আমি তোমাদেরকে কিছুই বুঝতে দেইনি। কষ্ট করে আমরা সমস্ত কিছু ম্যানেজ করছি, আর তার বিনিময়ে আজকে আমাদেরকে শুধুমাত্র অপমানিত হতে হচ্ছে। এই ছোট, তুই তোর ছেলে মেয়েকে চুপ করতে বল, তা না হলে একবার যদি আমার মাথা গরম হয়ে যায় তাহলে কিন্তু আমি তোদের সবাইকে এই বাড়ি থেকে বের করে দেব। আমার সামনে আমার বৌমাকে তোরা কিভাবে এত কথা শোনাতে পারিস? তোরা কি জানিস আমার বৌমা এই ঠান্ডার মধ্যে মেঝেতে কম্বল ছাড়া ঘুমায়, শুধুমাত্র তোরা যাতে আরাম করে ঘুমাতে পারিস। এমনকি তোদেরকে ভালো ভালো খাবার খাওয়ানোর জন্য আমার ছেলে আর বৌমা বাইরে অনেকের কাছ থেকে টাকা ধার করে ফেলেছে, আর তারপরও তোরা নির্লজ্জের মতো আমার বৌমাকে কথা শোনাচ্ছিস। এমন কথা শুনে পূজা এবং তার মায়ের খুবই খারাপ লাগে, তাই তারা তখনই পল্লবীর কাছে ক্ষমা চাইতে শুরু করে। বৌদি, আমরা তোমাদেরকে খুব বিরক্ত করেছি তাই না? তুমি পারলে আমাদেরকে ক্ষমা করে দাও। আর হ্যাঁ, আমরা কখনো আর এরকম হঠাৎ করে তোমাদের বাড়িতে আসবো না, আমরা আসার আগে অবশ্যই ফোন করে আসবো। হ্যাঁ দিদি, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমরা হঠাৎ করে তোমার বাড়িতে এসে তোমাদেরকে সমস্যার মধ্যে ফেলে দিলাম। আর এতদিন ধরে তোমরা এত কষ্ট করে আমাদের আপ্যায়ন করলে, কিন্তু তবুও আমরা তোমাদের কষ্ট বুঝতে পারিনি। পারলে তোমরা আমাদেরকে ক্ষমা করে দিও, আমরা চললাম। এই বলে তখনই মাসিমা তার দুই ছেলে মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যায়, আর যার ফলে পল্লবী আবার তার পরিবারকে নিয়ে কম্বলের মধ্যে ঘুমাতে পারে। এভাবেই পল্লবী তার পরিবারকে নিয়ে দিন কাটাতে থাকে।